যে দেশে জুতো বিক্রি হয় এসি শোরুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে মূর্খরা থাকবে 5 তারা হোটেলে আর জ্ঞানীরা থাকবে গাছতলায়। দেখুন, মিলিয়ে নিন। আমরা সবাই জানি গান্ধারী তার তার স্বামীর প্রতি শ্রদ্ধায়, স্বামী যদি দেখতে পায় না, স্বামীর প্রতি শ্রদ্ধার জন্যে তিনি নাকি চোখ বেঁধে রাখতেন। আপামর ভারতবর্ষের প্রত্যেকটা পণ্ডিত মণ্ডলীকে জিজ্ঞেস করুন, এটাই বলবে, আমরা বলবো। কিন্তু বাবা বলতেন যে ঠাকুরকে ধরে জানতে পারলাম গান্ধারী কত ঘৃণায়, কত অবজ্ঞায়, কত তাচ্ছিল্যে, কত প্রতিহিংসা পরায়ণতার জন্যে ওই চোখটা বেঁধে রাখতেন। কেন? ঠাকুর বলছেন, সারা ইতিহাসটা খুঁজে দেখ। শ্রী শ্রী ঠাকুর যেটা চেয়েছিলেন, আজকে এই ছোট ক্ষুদ্র পরিসরে আমরা এই সৎসঙ্গের মধ্যে সেটা অনেকটা আমরা উপলব্ধি করতে পারছি যে ঠাকুর কেন চেয়েছিলেন। তিনি বারবার বলতেন, ঠিক এই যে প্রতিকৃতির সামনে আমরা বসে আছি, এই বয়সটায় গিয়ে তিনি বলছেন বারবার, আমার খুব ইচ্ছা করে আমার এই 17 ইঞ্চির এ মাথা থেকে আর ওই মাথা পর্যন্ত যেন সব ডক্টরের বস থাকে। বারবার বলছেন। কেন বলতেন? আজকে এই উপলব্ধির বিষয়টা আমাদের একটু একটু ধরা পড়ছে যে এই ঠাকুরকে ধরে ইষ্ট গুরু আচার্য যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা আমরা অর্জন করি। ঠাকুর কি সুন্দর বললেন, লিটারেট হলে তুমি, এডুকেটেড হলে না। মানে বুঝতে গেলে কয়েক জন্ম লেগে যাবে। লিটারেট হলে তুমি, এডুকেটেড হলে না। আমাদের বড় বড় ডিগ্রি আছে, MA, MPhil, PhD, ডক্টর, ব্যারিস্টার, সাহিত্যিক, সমাজসেবক, বড় বড় বিশাল বিশাল পাণ্ডিত্য আমাদের। তো ঠাকুরের কাছে এসে জানতে পারলাম আমাদের এখনো পাঠশালার বিদ্যা আমরা অর্জন করতে পারিনি। আমরা প্রত্যেকেই এখানে আমাদের যে বর্ণ পরিচয় হয়েছিল বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কথামালা বোধোদয় দিয়ে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দিয়ে, সেই মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত তখন রামকৃষ্ণদেব বসে আছেন, পরমহংস সমন্বয় আচার্য তিনি বসে আছেন, মাস্টারমশাই শ্রীম মহেন্দ্রলাল গুপ্ত তিনি তাড়াতাড়ি চলে এসছে স্কুল থেকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব খোঁচা খোঁচা দাড়ি, ফতুয়া পরে আছেন, হাঁটুর ওপর কাপড়। বলছে, কি গো মাস্টার? তিনি মাস্টার বলতেন না, মাস্টার বলতেন। তো মাস্টার, তুমি এত সকাল সকাল চলে এলে? না, বিদ্যাসাগরের নামাঙ্কিত স্কুল, তাই উনি স্কুল সন্দর্শনে এসেছিলেন, তাই স্কুল হাফ টাইমে ছুটি হয়ে গেছে। বলে, অত বড় পণ্ডিত মানুষ আমাকে কথা দিয়ে গেল আমি শিগগিরই আসবো, খুব শিগগিরই আসবো। তা অত বড় মানুষ কথা দিয়ে কথা খেলাপ করলো কেন? যে নাকি এইখানে টু দা পয়েন্টে আসতে হবে, যে নাকি বলছে তার বর্ণ পরিচয়ে যে সদা সত্য কথা বলিবে, কদাচ মিথ্যে কথা বলিও না, আমার আচরণে নেই। ভালোভাবে বুঝতে হবে জিনিসটা। যিনি কথা বলা বর্ণ পরিচয় লিখছেন, যার বই পড়ে আমরা আমাদের অক্ষর কেন হচ্ছে অ আ হস্য ই দীর্ঘ, সেই মানুষটা কিন্তু কথা খেলাপ করে বসে আছেন। কার কাছে? এই যে বলছিল সমন্বয় আচার্য, ঠাকুরের আগের পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিলেন, আমি খুব শিগগিরই আসবো। তাহলে বললেন, তুই অত বড় মানুষ, নিজের বর্ণ পরিচয় লিখেছে সদা সত্য কথা বলিবে, কদাচ মিথ্যা কথা বলবি না, সে মিথ্যা কথা বললো কেন? এইখানে পয়েন্টটা বুঝতে হবে। তার মানে আমরা বই পড়েছি, বইয়ের এসেন্সকে মজ্জাগত করতে পারে। বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা কর। পুল দ্য হাস টু ড্র দ্য সিট। এইখানটা ভালো করে বুঝতে হবে। ঠাকুরের কাছে যে ঠাকুর কেন বলছেন যে প্রকৃত শিক্ষিত না হলে তাকে প্রতিষ্ঠা করা যাবে না। আমার খুব ভালো লাগছে আজকে দুজন মহারথী ঠাকুর বলছেন, আমি তোদের এই রাঘব বলদের ধরতে বলেছি। এই রাঘব বলায় দুজন রাঘব বল বসে আছে, এদেরকে ধরতে হবে। এই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, ডক্টরের, প্রফেসর, তারা যদি ইষ্টকে মাথায় নিয়ে ইষ্ট কথা প্রচলন একটা বলে, আমাদের মতো ক্ষুদ্র মানুষ সেখানে অনেক বলতে হয়। কিন্তু এনারা যখন দুটো কথা দাঁড়িয়ে বলবে ইষ্ট সম্পর্কে, ওটা বেশি আর গুরুত্ব বেড়ে যায়, ওভার তার ওয়েট বেড়ে যায়। ওই যে সুরেশচন্দ্র মুখোপাধ্যায়, তিনি সাহিত্যিক হিসাবে যে কথা বলছেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে অনেক বলতে হবে। তিনি দুটো কথা বলে দিয়েছেন, ওনার প্রাণে লেগে আছে। সে যদি আমি অনেক ভগবান দেখেছি, কিন্তু ভগবান যদি ওকে মনে হয় আমার ঠাকুরকে দেখে মনে হয়েছে, ওই কথাটা ওনার এইখানটা লেগে গেছে। তাই এই যে আজকে দুজন মহারথী আলোচনা করেছেন, আমাদের বেশি বলার দরকার নেই, ওরা সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে। তাই
আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর্য ঋষিরা, উনি বলছিলেন, সময় নেই বলে তিনি বলতে পারলেন না, আর্য ঋষিরা তাই জন্য বলেছিলেন, ভবেদ বীর্যবতী বিদ্যা গুরুভক্তি সমদ্ভবা অন্যতা ফলহীনা সান্নিবিদ্যা চাওতি দুঃখদা। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোচ্চয়নে জ্ঞানের সাগর হরনাপা ঠাকুরের বাণী। আর ঋষিরা, ঠাকুর বলছেন যে যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষিদিগকে প্রণাম করে, তিনি ভগবান, তিনি তাদের স্রষ্টা, তিনি তাদের সৃষ্টি করেছেন। তবে বলছেন আমি ঋষিদের প্রতি তার আমার শ্রদ্ধা অবিচল। কেন? ওই যে ঋষিরা যে কাঁচকলা সেদ্ধ ভাত খেয়ে যা বলে গেছে, ওর ওপর যে কলম চালাবে তার জীবন বিধ্বস্ত হয়ে যাবে। কি বলেছিলেন? আজকের সমাজ সংস্কারক যারা যারা নেতা মন্ত্রী যারা আছেন, যারা শিক্ষিত মণ্ডলী, তারা কখনো মনে করেনি আমার জীবনে একজন আইডিয়াল দরকার। আইডিয়াল ফার্স্ট দেন কান্ট্রি, জওহরলাল নেহরু বলেছিলেন। জওহরলাল নেহরু ঠাকুরের কাছে এসে বলেছিলেন কান্ট্রি ফার্স্ট দেন আইডিয়াল। সমস্যাটা না, আমার মতো ভুল। আইডিয়াল ফার্স্ট দেন কান্ট্রি, আগে আদর্শ, আগে আদর্শ তারপর দেশ। তাই এই যে বলছেন যে ভবেদ বীর্যবতী বিদ্যা গুরুভক্তি সমদ্ভবা অন্যতা ফলহীনা সান্নিবিদ্যা চাওতি দুঃখদা। সন্দীপ সেন সে ক্লাসের ফার্স্ট বয়, তাই স্কুলে প্রফেসর মাস্টারমশাই বলছে এত একটা ট্যালেন্টেড ছেলে কি করে এরকম হয়ে গেল, আমরা নিজেরাই জানি না। তাহলে ভবেদ বীর্যবতী বিদ্যা গুরুভক্তি সমদ্ভবা, আগে তোমাকে বিদ্যালয়ে শিক্ষা অর্জন করার আগেই তোমাকে আগে গুরুকরণ করতে হবে, নাহলে কি হবে? সান্নিবিদ্যা চাওতি দুঃখদা, ওই বিদ্যা দুঃখের কারণকে বহন করে নিয়ে আসবে। আজকে সন্দীপ ঘোষের জীবনে যেটা হচ্ছে, শিক্ষিত কিন্তু দুঃখ আছে, জীবনে কষ্ট আছে, আজকে জেল হাঁটতে হচ্ছে। তাই ঠাকুর বলছেন আর্য ঋষিদের যে প্রবাদ বা তারা যা বলে গেছে, আমার শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। কাঁচকলা সেদ্ধ ভাত খেয়ে তারা যা করে গেছে, এই সমাজটাকে সুন্দর করে সাজাবার জন্যে, মানুষের প্রকৃত মঙ্গল করার জন্যে তারা যা করে গেছেন, ভাবতে অভাব লাগে। তাই ঠাকুরের কাছে আজকে যে দুই মহারথী সুন্দর আলোচনা করে চাই, বেশি বলবো না, আমার সময় কম, 10 মিনিট। আমার খুব আজকে ভালো লাগছে এই কারণেই, আমি এনাদেরকে আমি একান্ত অনুরোধ, সময় সুযোগ পেলেই আমাদের ঠাকুরের উৎসবগুলো যাবেন, একটু ঠাকুরের কথা আপনারা তুলে ধরবেন। তাতে কি হবে, কাজটা বেশি হয়। সমাজের একজন শিক্ষিত এডুকেটেড মানুষ যখন, প্রকৃত এডুকেটেড মানুষ যখন স্টেজে দাঁড়িয়ে ঠাকুরের দুটো কথা বলবে, সেখানে একজন সাধারণ মানুষকে অনেক কথা বলতে হয়। তাই আমার একান্ত অনুরোধ থাকবে, আমরা সুযোগ সুবিধে পেলেই একটু আমাদের যেখানে উৎসব টুৎসবগুলো হয়, একটু গিয়ে 2টো করে 4টে করে কথা বললে ও বিরাট কাজ হয়ে যাবে। তাই ঠাকুরের একান্ত ইচ্ছা ছিল আমার শতরঞ্চির এ মাথা থেকে ও মাথা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ঠাকুরের কাছে যখন জানতে পারলাম, ঠাকুর এই যে আমরা ধরুন আমরা এখানে যারা বসে আছি, আমরা আমাদের বাড়ির কথা বলি, আমাদের বাড়ির সমস্ত পূর্বপুরুষ যারা ছিলেন সবই পূজারী ব্রাহ্মণ। এই যে শিক্ষিত, প্রকৃত শিক্ষিত আর শিক্ষিত, তফাৎ আছে। কিরকম তফাৎ আমি বলে দিই, একটুখানি বলার চেষ্টা করছি ছোট্ট করে। তা আমার বাড়িতে সবাই পূজারী ব্রাহ্মণ, আমার বাবা পিতৃদেব, আর আমার 2 ভাই শুধু এই কাজটা করি না। এই আজকে যেরকম বিশ্বকর্মা পূজা আমাদের বাড়িতে সবাই পুজো করছে, আমরা কিন্তু এই ধারায় আছি, এই সৎসঙ্গে মেতে আছি। কারণ একটাই, ভেবে দেখলাম যে যে দেশে এত পণ্ডিত, ঠাকুর বলছেন যে দেশে এত পণ্ডিত, এত স্কুল, এত ইউনিভার্সিটি, এত পণ্ডিত সমাজ, হ্যাঁ, সে দেশে এপিজে আব্দুল কালাম খুব একটা সুন্দর কথা বলেছিলেন, যে দেশে জুতো বিক্রি হয় এসি শোরুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে মূর্খরা থাকবে 5 তারা হোটেলে আর জ্ঞানীরা থাকবে গাছতলায়। দেখুন, মিলিয়ে নিন সমাজের চিত্রটা। কে বলেছিলেন? এপিজে আব্দুল কালাম, অত বড় মহান একজন মানুষ। দেখুন বাস্তব মিলে যাচ্ছে। মূর্খরা থাকলে 5 তারা হোটেলে, নেতা মন্ত্রী সব মূর্খ, 5 তারা হোটেলে আছে। জ্ঞানী প্রকৃত মানুষ দেখুন সে গাছতলায় বসে আছে। তাই এ সমাজের কিন্তু বড় দুর্দিন। আজকে আমরা যদি তৈরি না হই, বি ম্যান দেন মেক এ ম্যান, তুমি তৈরি হয়ে ওঠো, তোমায় দেখে 1000টা লোক, একটা প্রদীপ যদি জ্বালাতে পারো 1000 প্রদীপ জ্বলে উঠবে, ঠাকুর চেয়েছিলেন। তাই দেখুন আজকে ঠাকুরের কাছে না এলে, আমাদের এই যে পুজো করছি, আমরা পুরোহিত, আমরা মন্ত্র জানি, একটু মন্ত্র শিখেছি, বাবা ছোটবেলা থেকে একটু পূজা অস্ত্র না জানলে, যেহেতু ব্রাহ্মণের রক্ত। তা আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো। বাবা বলছেন, আমি ছোটবেলায় একটা গণেশের মন্ত্র, আমার মাস্টারমশাইরা জানেন, গণেশের একটা মন্ত্র আছে, ধ্যান আছে, যে প্রণাম মন্ত্র, একদন্তং মহাকায়ম গজেন্দ্র বদনম। এটা প্রণাম মন্ত্র, লম্বোদরম
বিঘ্ননাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহং, এই প্রণাম মন্ত্রটা আছে। বাবা বলছে আমি সারা জীবন বলে যাচ্ছি, ঠাকুরকে ধরার পর জানতে পারলাম যে গণেশের যে মূর্তি, হাতে দুটো দাঁত বেরিয়ে আছে, আর বলছে একদন্তং। পয়েন্ট বুঝতে হবে ভালো করে। তাহলে কি মন্ত্রটা ভুল? আর্য ঋষিরা যে মন্ত্র সংস্কৃত শ্লোক দিয়ে উচ্চারণ করেছিলেন, একদন্তং মহাকায়ম গজেন্দ্র বদনং, তাহলে হাতির যে শনির অভিশাপে গণেশের মূর্তিটা কেটে গেছে, আর ওই হাতি যাচ্ছিল, তিনি ধরে বসিয়ে দিয়েছে। ঠাকুর বললেন এ কি পিতৃচক্রের ম্যাজিক নাকি? আমার মনে হয় ওখানে ভুল আছে, মন্ত্রটা ঠিকই আছে, তোরা সবাই খুঁজে বার কর। কেন বললো একদন্তং? ঠাকুর বললেন, কেউ তখন বলতে পারছে না, সব বড় বড় শিক্ষিত সমাজ বসে আছে, পণ্ডিত মন্ডল বসে আছে, বলছে হ্যাঁ একদন্তং মানে কি? একটা দাঁত বলছে কিন্তু বেরিয়ে আছে দুটো দাঁত, গণেশের হাতির তো দুটো দাঁত বেরিয়ে আছে। তখন ঠাকুর বললেন শালা খুঁজে দেখ কি বলছে, দন্ত শব্দের অর্থ কি? বলছে দমনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা। তাহলে সারা ঠিকই আছে, যিনি সৃষ্টির মালিক, তিনি এক এবং অদ্বিতীয়, একম এক, একমেব ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এই তো। তারপরে বলছে তাহলে গজ কেন হলো? দেখ খুঁজে দেখ, তাহলে গজ মানে কি? গজ মানে হচ্ছে শ্রেষ্ঠ মস্তিষ্ক, তীক্ষ্ণ মস্তিষ্ক। তিনি সৃষ্টির মালিক, যিনি, তার মস্তিষ্কটা কত কুর, কত তীক্ষ্ণ, তাই বলা হচ্ছে তীক্ষ্ণ মস্তিষ্ক। তাহলে এটা যে ঠাকুরকে না ধরতাম, বাবা বলছেন আমি কিন্তু এই চিরকালই হাতের ধারে দুটো হাতের ধারে ঢুকতাম, কিন্তু আমি ঠাকুরকে ধরে এটা বুঝতে পেরেছি একম দ্বিতীয় মানে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হাজার রসুল, বুদ্ধদেব, এই আটজন অবতার হচ্ছে একম দ্বিতীয়, একই এরা। ওই পূর্বোত্তম পরিতনকারী, সর্বোত্তম ফুলফিলার দি বেস্ট, এরা সর্বোত্তম পরিপূরণকারী। তাই ঠাকুরের কাছে এসে জানতে পারলাম যে আমরা সবাই জানি, দেখুন শিক্ষা আমাদের কি করেছে, এত তো পণ্ডিত সমাজ, আমরা সবাই জানি দ্রৌপদী, আমার গান্ধারী তার স্বামীর প্রতি শ্রদ্ধায়, স্বামী যদি দেখতে পায় না, স্বামীর প্রতি শ্রদ্ধার জন্যে তিনি নাকি চোখ বেঁধে রাখতেন। আপামর ভারতবর্ষের প্রত্যেকটা পণ্ডিত মণ্ডলকে জিজ্ঞেস করুন, এটাই বলবে, আমরা বলবো। কিন্তু বাবা বলতেন যে ঠাকুরকে ধরে জানতে পারলাম গান্ধারী কত ঘৃণায়, কত অবজ্ঞায়, কত তাচ্ছিল্যে, কত প্রতিহিংসা পরায়ণতার জন্যে ওই চোখটা বেঁধে রাখতেন। কেন? ঠাকুর বলছেন সারা ইতিহাসটা খুঁজে দেখ, গান্ধারী যদি প্রকৃত স্বামীকে শ্রদ্ধাই করবে, ভালোবাসবে, তাহলে চাকর বাকর দিয়ে খেতে দিতে কেন? স্বামীকে তো নিজে হাতে সেবা করবে। স্বামীর যষ্টি, অন্ধ স্বামীর যষ্টি হচ্ছে তার স্ত্রী, সহধর্মিনী, চোখ বেঁধে আছে কেন? বলছি ইতিহাসটা খুঁজে দেখ। এই হচ্ছে ঠাকুর, কারণকে জেনে করাই আধ্যাত্মিকতা। তাকে না জানলে জানতে পারতাম না, সবাই জানতাম শ্রদ্ধায় চোখ বেঁধে রাখে, যেহেতু স্বামী অন্ধ। ঠাকুর বলছেন আমার মনে হয় গান্ধার রাজ্য আক্রমণ করেছিলেন, প্রথম চিঠি দিয়েছিলেন তাকে যে আপনার যে কন্যা, তার সঙ্গে আমার ধৃতরাষ্ট্রের বিয়ে হবে। তখন গান্ধার রাজ্যের রাজা বলেছিলেন ওই গান্ধারীর বাবা, যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা ইষ্টদ্রোহী, যারা ধর্মদ্রোহী, তা থেকে আমি আমার কন্যা দেবো না। তাই তখন দিলেন না, জোর করে গান্ধারীকে তুলে নিয়ে এসে আর ওই গান্ধারীর বাবাকে মাকে কারাগারে নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করে গান্ধারীকে জোরপূর্বক বিবাহ দিয়েছিলেন ধৃতরাষ্ট্রের সঙ্গে। এই ঘৃণা, এই প্রতিহিংসা পরায়ণতা, এই তাচ্ছিল্য অবজ্ঞা স্বামীর প্রতি 100টা কুসন্তানের জন্ম দিল। শিশুপাল, জরাসন্ধ, দুর্যোধন, দুঃশাসন, কি মারাত্মক খেদোসার সব ছেলে একটা প্রকাশ্য জনসভায় বৌদিকে উলঙ্গ করে দিচ্ছে। কি সন্তান জন্মে গেল! প্রতিলোমে কুয়ের জনম, বিশ্বাসঘাতক জাতির জম, প্রতিলোমে কুপকার, বিশ্বাসঘাতক বংশপাত। এই যে মারাত্মক খেদোসার সন্তান জন্মালো, তাহলে শ্রদ্ধাই যদি করতো, স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই, মিলছে না তো ঠাকুরের বাণী। তখন জানা গেল কে শুধু পালিয়ে গেছিল, ভাই শকুনি। ঠাকুর ইতিহাসটা অনুসন্ধান করছেন, কেউ আমরা জানতাম না, কিন্তু এত পড়াশোনা, এত পণ্ডিত সমাজ, সবাই জানতাম শ্রদ্ধায় মুখটা চোখটা বেঁধে রাখে। এই যে সে প্রতিজ্ঞা করেছিল, যারা আমার মাতৃ হত্যাকারী, যারা আমার পিতৃ হত্যাকারী, এই বংশের আমি কারোর মুখ দর্শন করবো না, এই আমি আজকে থেকে চোখ বাঁধলাম। তাই ঠাকুর বাণী দিচ্ছেন যে এই যে স্বামীর প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা থেকে, চরম অশ্রদ্ধা থেকে এই 100 কুসন্তান জন্মে গেল। স্বামী দেশিনী নারী যারা প্রসব করে এই কুসন্তান জন্মে গেল। তাই আজকের এই পবিত্র দিনে আমরা ঠাকুরকে ধরে
প্রকৃত অর্থটা জানতে পারার জন্য আমার আনন্দিত, ভালো লাগছে খুব যে আজকে এত এই মানুষ, যে কজন দুজন মানুষ আমাদের কাছে ঠাকুরকে তুলে ধরলে আমার খুব ভালো লেগেছে। তাদের কথা মান্যতা দিয়েই বলি, আপনারা একটু সুযোগ সুবিধা পেলে আমাদের ঠাকুরের উৎসব অনুষ্ঠানগুলো আমরা আসবেন এবং ঠাকুরকে একটু তুলে ধরার চেষ্টা করবেন। আজকে বড় বড় দুর্দিন সৎসঙ্গের এবং দুর্গা সমাজ ব্যবস্থার যে দুর্দিন, এই কথা বলে আমি সবাইয়ের জন্য মঙ্গল প্রার্থনা করে শেষ করলাম। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন।